আমাদের বাড়িতে একজন প্রাইভেটের শিক্ষিকা এসে আমার দাদাকে নষ্ট করেছিল। ওই শিক্ষিকা খুব যুবতী ছিল। তার যৌবন দেখে তো আমার দাদা পাগল হয়ে গেছিল। ওই শিক্ষিকা আমার দাদাকে নিজের দিকে আকর্ষিত করার জন্য খুব পাতলা ছলছলে শাড়ি পরে আসতো, এবং ওই পাতলা শাড়ির জন্য শিক্ষিকার পেট ও পিঠ দেখা যেত। আমার নাম মোহিত। আমার বয়স ১৯ বছর। সেদিন আমি যখন প্রাইভেটের শিক্ষিকাকে আমার দাদার সঙ্গে ওই অবস্থায় দেখেছিলাম, তখন আমার চোখ দুটো যেন কপালে উঠে গেছিল। আসলে আমার বাবা বাধ্য হয়ে বাড়িতে একজন শিক্ষিকাকে রেখেছিল, কারণ আমার দাদার পড়াশোনায় মন বসত না, এবং সে কলেজের ফার্স্ট ইয়ারে ২ বার ফেল করেছিল। বাবা মা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। এদিকে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমরা ২ ভাই ২ রকম স্বভাবের ছিলাম। আমি বাড়ির ছোট হলেও সবার ব্যাপারেই ভাবতাম, কিন্তু আমার দাদা খুব স্বার্থপর ছিল। সে সবসময় মজা আমোদ ফুর্তি করতেই ব্যস্ত থাকত। সেদিন আমার দাদা যখন নিজের মার্কশিট নিয়ে বাড়ি ফিরে এসেছিল, তখন তার মার্কশিট দেখে আমার বাবা মা খুব বকা দিয়েছিল। আমার বাবা ও মা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। তাই আমার মা বাবাকে বলেছিল দাদার জন্য যাতে কিছু একটা ব্যবস্থা করে, যাতে তার পড়াশোনায় মনোযোগ আসে। সেদিন আমিও দাদা যখন কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরে আসছিলাম, তখন দাদার ক্লাসমেট দাদার রেজাল্ট দেখে তার উপরে হাসাহাসি করেছিল। ওই সময় দাদা নিজের অপমান সহ্য করতে না পেরে ওই ছেলেটার উপরে হাত তুলেছিল। আমি কোনো রকমভাবে দাদাকে জোর করে বাড়ি নিয়ে এসেছিলাম। এমনকি দাদা যখন ওই ছেলেটার গায়ে হাত তুলেছিল, তখন আমি দাদার হয়ে ওই ছেলেটার কাছে ক্ষমাও চেয়েছিলাম। দাদা ওই ছেলেটাকে এত বাজেভাবে মেরেছিল যে ওই ছেলেটা নিজের বাবাকে সঙ্গে করে আমাদের বাড়িতে এসেছিল দাদার ব্যাপারে অভিযোগ করতে। এবং ওই ছেলেটার বাবা আমার বাবাকে বলেছিল, আপনার ছেলে যেভাবে আমার ছেলেকে মেরেছে সেটা কিন্তু সহ্য করা কঠিন, তাই আমি আজকেই আপনার ছেলের নামে পুলিশ কেস করব। তারা আমার দাদার নামে পুলিশ কেস করবে, এই কথাটা শুনে তো আমার মা ওই ছেলেটার বাবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়েছিল। তারপর আমার বাবা মা যখন ওই ছেলেটার বাবার সামনে হাত জোর করে ক্ষমা চেয়েছিল, তখন ওই ছেলেটার বাবা বলেছিল, শুধুমাত্র আপনাদের জন্য আমি বেশি কিছু বাড়াবাড়ি করলাম না। তারপর ওই লোকটা নিজের ছেলেকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। তারপর আমার বাবা নিজের অপমান সহ্য করতে না পেরে দাদার গায়ে হাত তুলেছিল, এবং বলেছিল এবার থেকে বেশি বাড়াবাড়ি করলে তাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এমনকি বাবা মা সবসময় আমার তুলনা দিয়ে দাদাকে ছোট করত। আমি কিন্তু বাবা মাকে বারণ করেছিলাম তারা যাতে সবসময় দাদাকে আমার সঙ্গে তুলনা না করে, কিন্তু আমার বাবা একটু রাগী স্বভাবের ছিল, তাই দাদার উপরে খুব রাগ করত। আসলে আমার বাবা রাগ করাটাই স্বাভাবিক ব্যাপার, কারণ দাদা এমন এমন কাণ্ড করতো যে বাবা মায়ের রাগ করাটাই স্বাভাবিক। আমি যদি তাকে কিছু বোঝানোর চেষ্টা করতাম, তাহলে সে আমাকেই বকে ঝোঁকে চুপ করিয়ে দিত, আর বলতো তুই ছোট আছিস, ছোটর মতোই থাক, আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই। তারপর দাদার খারাপ রেজাল্ট দেখে বাড়িতে টিউশন টিচারের ব্যবস্থা করেছিল। সেদিন আমাদের বাড়িতে যখন শিক্ষিকা এসেছিল, তখন তাকে দেখে কোনো দিক থেকেই মনে হয়নি যে সে আমাদের প্রাইভেটের শিক্ষিকা। আমাদের প্রাইভেট শিক্ষিকার নাম ছিল মনিকা। সেদিন মনিকা ম্যাডাম যখন আমাদের বাড়িতে এসেছিল, তখন প্রথমে তো আমার মা জানতেই পারেনি যে উনি আমাদের প্রাইভেটের শিক্ষিকা। পরে আমার মা বাবাকে বলেছিল, মনিকা ম্যাডাম পারবে তো আমার বড় ছেলেকে সামলাতে, কারণ উনার সাজ পোশাক দেখে আমার কিছু ঠিক লাগছে না। বাবা তখন মাকে বলেছিল সাজ পোশাক দেখে লাভ নেই, ওই শিক্ষিকার নাম অনেক আছে এবং তার কাছে যারা পড়াশোনা করে তারা নাকি খুব ভালো রেজাল্ট করে। আশা করছি আমাদের ছেলেও এবার ভালো রেজাল্ট করবে। মনিকা ম্যাডাম আমাদের বাড়িতে আসার পরে বাবা মাকে বলেছিল, আমি আপনার ছেলেকে পড়াবো এবং দেখবেন ও এবার কিন্তু খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু আমাকে এমন একটা ঘর দিতে হবে যাতে সেখানে কেউ আমাদের ডিস্টার্ব না করে। আমি আমার ছাত্রদের পড়ানোর সময় কোনো ডিস্টার্ব চাই না। সেদিন প্রথম যখন আমি ও দাদা উপরের ঘরে গিয়ে শিক্ষিকার ক্লাস করছিলাম, তখন কিন্তু ওই শিক্ষিকার বসার ধরন ও আমার দাদার দিকে তাকানোর ধরন দেখে আমার কিন্তু ভালো লাগেনি। এমনকি সে সবসময় আমার দাদার দিকে তাকিয়ে নিজের বুকের কাপড়টা দিয়ে নিজের বুক ঢাকতো, এবং আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম যে ওই শিক্ষিকার মতিগতি মোটেও ভালো ছিল না। কারণ সে একজন শিক্ষিকা হয়ে যদি এই ধরনের ব্যবহার করে, তাহলে ছাত্ররা কি শিখবে? এমনকি ওই শিক্ষিকা আমার দাদার গালে হাত দিয়ে অনেক সময় মজাও করত, যেটা আমার মোটেও ভালো লাগতো না। আমি দাদার চাইতে ছোট বলে ওই শিক্ষিকা আমাকে খুব একটা বেশি গুরুত্ব দিত না, কিন্তু আমি বুঝতে পারতাম সে আমার দাদাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করত। একদিন আমার বাবা মা যখন ঘরে ছিল না, তখন শিক্ষিকা আমার দাদাকে বলল, রাজু, আজ আমি তোমার সঙ্গে একটা ভিডিও করব।
আর রাজু হচ্ছে আমার দাদার নাম। তারপর ম্যাডাম বলল, আসলে আমি সোশ্যাল মিডিয়াতে নিজের ভিডিও পোস্ট করি এবং সবাই আমার ভিডিও ও ছবি দেখে খুব পছন্দ করে। চলো আজ তোমাদের বাড়ির বাগানে গিয়ে তোমার সঙ্গে ভিডিও শ্যুট করব। ওই সময় আমি অনেক রেগে গিয়ে শিক্ষিকাকে বলেছিলাম, আপনি আমাদেরকে পড়াতে এসেছেন, ভিডিও শ্যুট করতে নয়। আমার দাদা তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, ম্যাডামের সঙ্গে এইভাবে কথা বলবি তুই? ম্যাডামকে সরি বল। আমি তখন দাদাকে বললাম, দাদা তুমি বুঝতে পারছো না কেন? বাবা মা তোমার ভালো পড়াশোনার জন্য ম্যাডামকে আমাদের বাড়িতে আসতে বলেছেন। আমার দাদা তো আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। সে তখন অনেক রেগে আমাকে বলল, তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে চলে যা, কিন্তু ম্যাডাম যা বলবে আমি তাই করব। আমি তখন রাগ করে ছাদের উপরে চলে গেছিলাম। তারপর আমি ছাদ থেকে দেখলাম যে শিক্ষিকা কিভাবে আমার দাদার গলা ও ঘাড় ধরে মোবাইলে ভিডিও শ্যুট করছিল এবং আমার দাদা তো ওই শিক্ষিকার দিকেই তাকিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম ওই শিক্ষিকা পড়ানোর নাম করে আমার দাদাকে খারাপ পথে নিয়ে যাচ্ছিল। ভেবেছিলাম এই কথাগুলো বাবা মাকে বলে দেব, কিন্তু আবার মনে হলো আমাকে কিছুদিন অপেক্ষা করা উচিত। তারপরে না হয় খুব বেশি বাড়াবাড়ি করলে ওই শিক্ষিকার ব্যাপারে বাবা মাকে সব কিছু বলে দেব। এমনকি সেদিন ওই শিক্ষিকার নোংরা ব্যবহার দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম। সে তো নিজে থেকেই আমার দাদার হাত ধরে নিজের কোমরে রেখেছিল এবং সে তো নিজে থেকেই চাইছিল যে আমার দাদা তার শরীর দেখে তাকে স্পর্শ করে এবং তার দিকে আকর্ষিত হয়, এবং আমার দাদাও তার শরীরে স্পর্শ করে মজা নিচ্ছিল। এমনিতেই তো আমার দাদার পড়াশোনায় মন বসতো না। সে তো সবসময় আমোদ ফুর্তি করতেই চাইতো এবং যেই সুযোগটা ওই শিক্ষিকা আরও বেশি করে দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে ম্যাডামের আসল চেহারাটা যদি দাদার সামনে নিয়ে না আসি তাহলে কিন্তু আমার দাদা তার জালে ফেঁসে যাবে। এমনকি ওই শিক্ষিকার কাছে কিছুদিন প্রাইভেট পড়ার পরেই তো তার চাল ঢাল বুঝতে পেরে যায়। আমি আর তার কাছে প্রাইভেট পড়তাম না। এমনকি আমার মা যখন জানতে পেরেছিল আমি ওই শিক্ষিকার কাছে পড়ি না, তখন মা আমাকে কারণটা জিজ্ঞেস করেছিল। আমি তখন মাকে বাহানা করে বলেছিলাম যে আমার শিক্ষিকার প্রয়োজন নেই, কারণ আমি নিজের সিলেবাস আগেই শেষ করে ফেলেছি। আমি তখন মাকে আর সত্যি কথাটা বলিনি যে কী কারণে আমি ওই শিক্ষিকার কাছে পড়তে বসি না। তারপর সেদিন তো ওই শিক্ষিকা নিজের সীমা পার করে দিয়েছিল, কারণ সেদিন আমি যখন ঘরে ঢুকেছিলাম, যে এই ঘরে আমার দাদাকে ম্যাডাম টিউশন পড়াতো, ওই সময় আমি নিজের বই খাতা নেওয়ার জন্য ওই ঘরে ঢুকতেই তাদেরকে ওই অবস্থায় দেখে আমার চোখ দুটো যেন কপালে উঠে যায়। কারণ ওই ঘরের দরজা খুলতেই দেখি শিক্ষিকা আমার দাদার কোলে বসেছিল এবং আমার দাদা তাকে জড়িয়ে ধরে তার দিকেই তাকিয়েছিল। তারপর সেদিন ওই শিক্ষিকা যখন আমাদের বাড়ি থেকে যায় তখন আমি পার্সোনালভাবে শিক্ষিকাকে বলেছিলাম, আপনি আমাকে ছোট মনে করলেও আমি আপনার সব চালঢাল বুঝে গেছি যে আপনি কিভাবে আমার দাদাকে আরও খারাপ পথে নিয়ে যাচ্ছেন। আমি সব বুঝতে পারছি আপনি কিভাবে নিজের যৌবন দেখিয়ে আমার দাদাকে নিজের দিকে আকর্ষণ করছেন। আমি চাইলেই তো এক্ষুনি আপনার ব্যাপারে সব কথা আমার বাবাকে বলে দিতে পারি এবং বাবা ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। তখন শিক্ষিকা আমাকে বলেছিল, তুমি ছোট আছো তাই ছোট হয়েই থাকো, আমার সঙ্গে বড় বড় কথা বলার দরকার নেই। আর এমনিতেও তোমার দাদা তো নিজে থেকেই আমার চারিপাশে লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছে। আর আমাকে হুমকি দিয়ে লাভ নেই, কারণ আমি তোমার দাদার পেছনে নয়, তোমার দাদাই আমার পেছনে পড়ে রয়েছে। তাই আমাকে কিছু বলার আগে তোমার দাদাকে গিয়ে শাসন করো। এই কথাগুলো বলে গৃহশিক্ষিকা আমার কথায় কোনো গুরুত্ব না দিয়েই চলে যায়। এইভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন ওই শিক্ষিকা তার সমস্ত সীমা ছাড়িয়ে দেয়। সেদিন আমার মা নিজের চোখে দেখে ফেলে যে ওই শিক্ষিকা পড়ানোর নাম করে আমার দাদার সঙ্গে কি করছিল। আসলে সে নাকি আমার দাদার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত ছিল এবং আমার মা নিজের চোখে তাদের দুজনকে ওই অবস্থায় দেখে ফেলেছিল। তারপর আমার মা ওই কথাটা বাবাকে এসে বলেছিল। বাবা তখন ওই শিক্ষিকাকে অনেক অপমান করেছিল। বাবা তখন ওই শিক্ষিকাকে বলেছিল, তুই শিক্ষিকার নামেই কলঙ্ক, তুই আমার ছেলেদেরকে পড়ানোর নাম করে এইসব নোংরা কাজ করিস। ছি, তোকে তো পুলিশের হাতে দেওয়া উচিত। ইচ্ছে তো হচ্ছে তোকে এখানেই মেরে মাটির ভিতরে পুঁতে দিই। ছি। তারপর আমার বাবা তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। আমার বাবা যখন ওই শিক্ষিকাকে বাড়ি থেকে বের করেছিল তখন আমার দাদা যা বলেছিল সেটা শুনে তো আমরা অনেক আশ্চর্য হয়েছিলাম। ওই শিক্ষিকার ব্যাপারে সব কিছু জানার পরে আমার বাবা যখন ওই শিক্ষিকাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করছিল তখন আমার দাদা বাবার হাত ধরে বলেছিল, তুমি ম্যাডামকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না। তোমার সাহস কি করে হলো আমার ম্যাডামকে এইভাবে অপমান করার?
তুমি যদি ম্যাডামকে আর একটা কথা বলেছ, তাহলে আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার বাবা। কারণ আমি ম্যাডামকে ভালোবাসি। আমার দাদার মুখ থেকে ওই কথাটা শুনে বাবা তার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, তোর পড়াশোনা যাতে ভালো হয়, ওই জন্য আমি এই চরিত্রহীন শিক্ষিকাকে বাড়িতে রেখেছিলাম। আমি তোর পড়াশোনার জন্য ওই শিক্ষিকাকে বাড়িতে ডেকেছিলাম, প্রেম করার জন্য নয়। কিন্তু তুই বাড়িতেই এইসব নোংরামি করবি আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ওই সময় চরিত্রহীন শিক্ষিকা আমার দাদার দিকে তাকিয়ে তার হাত ধরে বলেছিল, ছেড়ে দাও, আমার হয়ে তোমাকে কিচ্ছু বলার দরকার নেই। তোমার বাবা মাকে কিচ্ছু বলে লাভ নেই, কারণ ওরা তোমার মনের ভাবনা কোনো দিন বুঝতে পারবে না। এই কথাটা বলে ওই শিক্ষিকা আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আমরা তো এটাই বুঝতে পারছিলাম না সে কিসের জন্য আমার দাদার সঙ্গে এই রকম করেছিল। তারপর কিছুদিন পরে ওই চরিত্রহীন শিক্ষিকার ব্যাপারে সব সত্যি কথা জানতে পেরে আমাদের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আমার বাবা যখন ওই শিক্ষিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে আমরা ভাবতাম যে এবার হয়তো সব কিছু মিটমাট হয়ে গেছে। কিন্তু সেদিনের পর থেকে তো আমার দাদা কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলতো না। এমনকি সে খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল। এমনকি আমরা দাদাকে কিছু বোঝানোর চেষ্টা করলে সে আমাদের উপরে আরও রাগ করত। এমনকি পরে আমি মাকে বলেছিলাম যে ওই শিক্ষিকার মনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছিল, যার জন্য তো সে দাদাকে নিজের মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়েছে। কিন্তু দাদা তো আমাদের কোনো কথা বুঝতেই রাজি ছিল না। সে তো ওই শিক্ষিকার প্রেমে এতটাই পাগল ছিল যে সে আমাদের সবাইকে ঠকিয়েছিল, আমাদেরকেই ভুল ভেবেছিল। বাবা যখন ওই চরিত্রহীন শিক্ষিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে একদিন মা আমাকে বলেছিল, তুই তাহলে এই কারণের জন্য ওই শিক্ষিকার কাছে পড়তে চাইতিস না, তাই তো? এই কথাগুলো তোকে কিন্তু আমাদের আগেই বলা উচিত ছিল, তাহলে আমরা আগেই কিছু ব্যবস্থা করতাম। আমি তখন মাথা নিচু করে মাকে বলেছিলাম, মা, আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর আমি এই ব্যাপারে দাদার সঙ্গে আগে কথাও বলেছিলাম, কিন্তু দাদা তো উল্টে আমাকে ভুল ভেবে আমার গায়ে হাত তুলেছিল। আমরা তো ভেবেছিলাম বেশি কিছু বাড়াবাড়ি হওয়ার আগেই সব কিছু মিটমাট হয়ে গেছে। কিন্তু আমরা তো জানতাম না যে দাদা তো ফোনে ওই চরিত্রহীন শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল। এমনকি ওই শিক্ষিকা আমার দাদাকে নিজের মিথ্যে আবেগ দেখিয়ে তাকে নিজের হাতের মুঠোয় করেছিল। আসলে সেদিন রাত্রিবেলা দাদা আমাদের সবার শুয়ে যাওয়ার পরে বাবা ও মায়ের আলমারি থেকে 5 লক্ষ টাকা ও মায়ের সমস্ত গয়না চুরি করে ওই শিক্ষিকার কাছে গিয়েছিল। এবং ওই শিক্ষিকাই নাকি আমার দাদাকে বলেছিল বাবার সমস্ত টাকা পয়সা ও মায়ের সব গয়না নিয়ে আসতে। এবং ওই টাকা ও গয়না নিয়ে তারা দুজনে নাকি মুম্বাই শহরে পালিয়ে যাবে। এবং দাদাও তার মিথ্যে প্রেমের জালে পড়ে গিয়ে বাড়ির সমস্ত টাকা পয়সা ও গয়না চুরি করে ওই ম্যাডামের ঘরে চলে গিয়েছিল। পরের দিন সকালে দাদা যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসেনি, তখন আমার মা তার ঘরে গিয়ে দেখে যে দাদা নেই। আমরা ভেবেছিলাম দাদা হয়তো সকালবেলা একটু বাইরে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে আমার দাদা একটা অন্য নাম্বার থেকে ফোন করে বলেছিল সে নাকি ওই ম্যাডামের সঙ্গে মুম্বাই শহরে চলে যাবে এবং তাকে যাতে আমরা খোঁজার চেষ্টা না করি। তারপর আমার বাবার যখন দাদার উপরে সন্দেহ হয়, তখন বাবা তাড়াতাড়ি নিজের আলমারি খুলে দেখে যে সেখান থেকে সমস্ত টাকা পয়সা ও গয়না উধাও ছিল। তখন আমাদের বুঝতে আর কিছুই বাকি ছিল না যে দাদা বাড়ি থেকেই সব কিছু চুরি করে ওই ম্যাডামের সঙ্গে পালিয়ে গেছে। দাদা যখন বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, তখন আমার মা কিন্তু দাদার জন্য খুব কান্নাকাটি করত। বাবা তখন মাকে বলেছিল, ওই বাজে ছেলের জন্য কান্নাকাটি করে কী লাভ, যে নিজের বাড়ি থেকে সব কিছু চুরি করে পালিয়েছে একটা চরিত্রহীন শিক্ষিকার জন্য। ওইসব ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কিন্তু 2-3 দিন পরে দাদা যখন বাড়ি ফিরে আসে, তখন তার খারাপ অবস্থা দেখে মা যখন তাকে সব কথা জিজ্ঞেস করে, তখন দাদা কেঁদে কেটে মায়ের পা ধরে ক্ষমা চেয়েছিল। তারপর বাবা যখন নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে দাদা বাড়ি ফিরে এসেছে, তখন আমার বাবা অনেক রেগে গিয়ে নিজের পা থেকে চটি খুলে দাদাকে মেরেছিল। আমার বাবা যখন দাদাকে মেরেছিল, তখন আমি বাবার হাত ধরে বলেছিলাম, বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে,
দাদা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই দাদাকে আর মেরো না, তাকে একটা সুযোগ দাও। বাবা তখন অনেক রেগে আমার দাদাকে চিৎকার করে বলেছিল, দেখছিস তো, তোর ছোট ভাই তোর চাইতে কত বুদ্ধিমান। তোকে শেখা উচিত তোর ছোট ভাইয়ের কাছ থেকে। আজ পর্যন্ত তুই আমাদের শান্তিতে থাকতে দিসনি, আর কত কষ্ট দিবি আমাদের। ফিরে কেন এসেছিস বাড়িতে? যার সঙ্গে পালিয়েছিলি তার সঙ্গে গিয়ে থাক। তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলের আমাদের কোনো দরকার নেই। মা তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে হাত জোর করে বলেছিল, আমার ছেলে নিজের ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে এসেছে, তাই ওকে আর এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবে না। তারপর দাদা আমাদের সব কিছু সত্যি কথা বলেছিল, যে ওই চরিত্রহীন শিক্ষিকা নাকি ইচ্ছে করে আমার দাদাকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়েছিল, যাতে সে আমার দাদাকে দিয়ে কিছু টাকা আদায় করতে পারে। এবং ওই শিক্ষিকা ভালো করে জানতো যে আমার বাবা অনেক বড় ব্যবসায়িক, এবং ওই শিক্ষিকা নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার দাদাকে নিজের জালে ফাঁসিয়েছিল। তারপর আমার দাদা যখন তার কথা অনুযায়ী বাবার টাকা ও মায়ের সোনা গয়না চুরি করে ওই শিক্ষিকার বাড়িতে গিয়েছিল, তখন ওই শিক্ষিকা 5 লক্ষ টাকা ও গয়না দেখে খুব খুশি হয়েছিল এবং দাদাকে বলেছিল সকাল হতেই নাকি তারা দুজনে বাড়ি ছেড়ে মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়বে। তারপর সেদিন রাত্রিবেলা নাকি ওই শিক্ষিকা আমার দাদার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিল, যেটা আমার দাদা জানতে পারেনি, যাতে আমার দাদা শুয়ে পড়ে, এবং সেটাই হয়েছিল। পরের দিন সকালবেলা আমার দাদা ঘুম থেকে উঠে দেখে যে ওই ব্যাগ ভর্তি টাকা ও গয়না ছিল না, এমনকি শিক্ষিকাও ওই ঘরে ছিল না। তখন দাদা বুঝতে পেরেছিল যে ম্যাডাম তাকে ঠকিয়েছে এবং সমস্ত টাকা পয়সা ও সোনা গয়না নিয়ে পালিয়েছে। তারপর আমার দাদা সব কিছু জানতে পেরে বাধ্য হয়ে আবার বাড়িতেই ফিরে এসেছিল। সেদিনের পর থেকে দাদার স্বভাবে অনেক পরিবর্তন এসেছিল। এমনকি সে আগে আমার বাবা মাকে একদম শ্রদ্ধা করতো না, কিন্তু এখন দাদা নিজের ভুল বুঝতে পেরে নিজের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। এখন সে বাবা মায়ের সব কথা মেনে চলে। এমনকি দাদার পড়াশোনাতেও মন বসেছে, কারণ সে বুঝতে পেরেছে যে নিজের বাবা মা ও ভাই বোন ছাড়া এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে না। তারপর ওই ঘটনার 2 দিন পরেই কিন্তু আমার বাবা ও দাদা থানায় গিয়ে ওই শিক্ষিকার নামে রিপোর্ট করেছিল। তারপর 1 মাস পরেই ওই শিক্ষিকাকে খুঁজে পাওয়া গেছিল। সে তো টাকা পয়সা নিয়ে সত্যি মুম্বাইয়ে পালিয়ে গেছিল। আসলে ওই শিক্ষিকা নাকি নায়িকা হতে চেয়েছিল, যার জন্য তার অনেক লক্ষ লক্ষ টাকার দরকার ছিল, এবং ওই টাকা পাওয়ার লোভে সে আমার দাদাকে ফাঁসিয়েছিল। কারণ সে বুঝতে পেরেছিল যে আমার দাদার স্বভাব চরিত্র কেমন। তাই সে আমার দাদার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাকে এমনভাবে নিজের যৌবনের নেশায় বশ করেছিল যে দাদা তার সব কথা মানতে রাজি ছিল। এমনকি দাদা একবারও ভাবেনি যে সে নিজের বাড়িতেই চুরি করছে, তাও আবার একটা অন্য মহিলার জন্য। ওই শিক্ষিকা নাকি এর আগেও অনেকবার অনেক লোকের বাড়িতেই এই ধরনের নোংরামি করেছে, যেটার ব্যাপারে কিন্তু আমরা কেউ কিছুই জানতাম না। এখন আমার দাদা আমার চাইতেও বুদ্ধিমান ও অনেক বেশি দায়িত্বশীল পুরুষ হয়ে উঠেছে। সে তার চরিত্র ও স্বভাবে এতটাই পরিবর্তন নিয়ে এসেছে যে আমার বাবা দাদার উপরে খুব গর্ব করে, ঠিক ততটাই যতটা আমার উপরে গর্ব করে। দাদা এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সে বাবাকে কথা দিয়েছে যে সে খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পাবে। এখন আমাদের পরিবারে আমরা সবাই খুব ভালো আছি, এবং আমিও দাদার চেষ্টা করি যাতে বাবা মাকে সবসময় হাসি খুশি রাখতে পারি। চেষ্টা করি সবসময় এমন কাজ করতে যে আমার বাবা মা যাতে আমাদের উপরে গর্ব করে। আমার ছোট থেকেই ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, তাই আমি খুব ভালোভাবে পড়াশোনা করছি যাতে ডাক্তার হয়ে নিজের বাবা মায়ের মাথা উঁচু করতে পারি। ওই চরিত্রহীন শিক্ষিকা কিন্তু আমাকে নিজের জালে ফাঁসাতে পারেনি, কারণ আমি তাকে আগেই চিনতে পেরেছিলাম। কিন্তু আমার দাদা যেহেতু দুর্বল মনের ছিল, তাই সে ওই শিক্ষিকার জালে ফেঁসে গেছিল। তাই নিজের মনকে শক্ত করা উচিত, যাতে খুব সহজে আমরা অন্যের জালে ফেঁসে না যাই। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।